চলে এসেছি নসিপুর রাজবাড়ির কাছাকাছি। ডান দিকে এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠা করেছেন রাজা দেবী সিংহ 1776 খ্রিস্টাব্দে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। আমরা টিকিট পেয়ে গেছি হাতে, এবার টিকিট নিয়ে প্রবেশ করব আমরা নসিপুর রাজবাড়িতে, যেটা দেখতে অনেকটাই হাজারদুয়ারির মতো। এখন আমরা আছি নসিপুর রাজবাড়িতে। এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন দেবী সিংহ, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে একজন জমিদার ছিলেন। বিতর্কিতভাবে তিনি একজন কুখ্যাত জমিদার ছিলেন। তিনি নাকি প্রজাদের উপর অনেক কর চাপিয়ে দিতেন, কঠোর অত্যাচার, তারও নিদর্শন নাকি ইতিহাসে পাওয়া যায় অনেক জায়গায়। আর লোকমুখে এখনও তার অত্যাচারের গল্প শোনা যায়। কিন্তু এ নিয়ে ইতিহাসে কিছুটা মতবিরোধ আছে এবং থাকতেই পারে। তবে ওভারঅল এই নসিপুর রাজবাড়ি শুধু একটি সুন্দর প্রাসাদ নয়, একটি বাংলার জমিদারি শাসন, ইংরেজদের প্রভাব এবং ক্ষমতার ইতিহাসের এক জীবন্ত দলিল। একদিকে যেমন রাজকীয় সৌন্দর্য, অন্যদিকে তেমন অত্যাচারের গল্প। এই দুইয়ের মিশ্রণই এটিকে আলাদা করে তোলে। আমরা এখন যে ঘরে দাঁড়িয়ে আছি এটা নাকি একটা ফাঁসি ঘর। কাউকে শাস্তি হিসেবে ফাঁসি দেওয়ার জন্য নাকি এই ঘরে এনে এখানে ঝুলিয়ে দেওয়া হতো। জাস্ট ইমাজিন করো, তুমি না কোনো উকিল পাচ্ছ, না কোনো দলিল, না কোনো জাজ, কিচ্ছু না। জাস্ট রাজার ইচ্ছা হলো যে এর বেঁচে থাকার অধিকার নেই, ঝুলিয়ে দেওয়া হলো। এখন আমরা রাজবাড়ির যে অংশে আছি এটা একটা মন্দির অংশ, এটা বাড়ির মধ্যে, যেখানে অনেকগুলো ভগবানের প্রতিমা রাখা আছে এবং প্রত্যেকটা প্রতিমার কাছে সেই ভগবানের নাম লেখা আছে। তোমরা সবাই এলে এখানে দেখতে পাবে। এখানে যেমন কচ্ছপ অবতার রাখা আছে। এই মন্দির অংশে এসে আমরা বিষ্ণু ভগবানের পরপর 10টি অবতারের মূর্তি এখানে দেখতে পাই, যেগুলোকে একসঙ্গে 10 অবতার বলা হয়। একে একে প্রত্যেকটা জানালায় আমরা এক একটা অবতারের মূর্তি দেখতে পাই। আমরা মন্দির অংশটা ঘুরে নিলাম। এবার আমরা যাব মিউজিয়ামে। সেখানে গিয়ে কিছু প্রাচীন কিছু তথ্য রাখা আছে দেখব, এবং কিছু শিল্পীদের কাজ, খুব সুন্দর সুন্দর কিছু শিল্পীদের কাজ আছে, সেগুলো আমরা দেখব। মিউজিয়ামে প্রবেশ করে প্রথমে যে আর্ট গ্যালারিটা রাখা আছে সেটা দেখছি এখান থেকে। এখানে আর্ট গ্যালারির শিল্পী হচ্ছে পঞ্চানন চক্রবর্তী। এখানে তখনকার দিনের যত খাজনা, যত ট্যাক্সের হিসেবের কাগজপত্র রাখা আছে, প্রত্যেকটা আলমারিতে সেই ঐতিহাসিক হিসেব নিকাশ, খাজনা, খতিয়ান ইত্যাদি সমস্ত কিছু রাখা আছে। জাস্ট এখানে এসে আমি ফিল করছি এই টাবটায় যদি জল ভর্তি থাকতো তাহলে এই গরমে আমি এক্ষুনি এখানে ডুবে যেতাম। এখানে বিশ্বের ইতিহাস সম্পর্কে বই রাখা আছে। আবার সেই সিঁড়ির কাছে চলে এসেছি। খোশবাগে কিরণ আমাকে সিঁড়িতে উঠতে দেয়নি, কিন্তু এই সিঁড়িতে উঠতে আমাকে কেউ আটকাতে পারবে না। যদি এখানে না লিখে দিত উপরে যাওয়ার রাস্তা, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। তাই অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। নসিপুর রাজবাড়ি থেকে বেরোলাম, এখান থেকে এক্সিট আছে। ভেতরে ছবি তোলা বারণ ছিল, তাই কিছু রেকর্ডিং করিনি আমরা। তোমরা এখানে বেড়াতে এলে প্রবেশ করে সেটা দেখবে।
এখন বেরিয়ে গিয়ে আমরা যাব কাঠগোলা বাগান বাড়ি। তো চলো যাওয়া যাক। সেই রোদ, আজকে আমাদের দুজনেরই অবস্থার 12টা বেজে গেছে এই রোদে এসে। খুব রোদ। সামনে একটা মূর্তি রাখা আছে। মূর্তিটা কোনো দেবী, কোনো পরী, সে নিয়ে তদন্ত চলছে। অবশ্য নিচে কয়েকটি ডলফিন আছে এবং তাদের মাথা আছে হাতির, অর্থাৎ হাতি এবং ডলফিনের সন্ধি হয়ে গেছে এখানে। সে সন্ধি বিচ্ছেদ আমার পক্ষে সম্ভব নয়, কারণ বাংলা ব্যাকরণ আমাদের হয় না। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই। বাইরের রোদ থেকে এসে এখানে সেই লেভেলের একটা শান্তি অনুভব করছি। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এখানে এসে এই গাছের ছায়ায় খুব সুন্দর একটা লাগছে। জাস্ট এসে ওই লাইনটা বারবার মাথায় আসছে যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আবার আমরা টিকিট কেটে নিয়েছি। এবার কাঠগোলা বাগান বাড়িতে আমরা প্রবেশ করেছি। যাব এবার বাড়ির সামনে ওদিকে একটা বাগান আছে, আর একটা জৈন মন্দির আছে। সেই লোকেশনগুলো আমরা দেখব এবং দেখাবো ঘুরে তোমাদেরকে। চলো। গেটে প্রবেশ করেই বাঁ দিকে প্রথমে যে স্পটটা পড়ছে, এটা একটা সুড়ঙ্গ পথ। কেউ কেউ বলে এটা এই সুড়ঙ্গ পথ চলে গেছে গঙ্গার ঘাটে, কেউ কেউ বলে এই সুড়ঙ্গ পথ চলে গেছে জগৎ শেঠের বাড়িতে। সে নিয়ে অনেক মতবাদ আছে। একমাত্র উপায় হচ্ছে এখানে নেমে গিয়ে দেখা, কিন্তু জলে ভর্তি। আর সেই জলের কি বলবো, এই জল পৃথিবীর মধ্যে সব থেকে দূষিত। তো সেই জন্য নিচে নেমে দেখাটা অসম্ভব হয়ে যাবে। তাই জাস্ট এটা কল্পনার মধ্যেই থাক। আমরা এখন যে জায়গাটি বসে আছি, এটা হচ্ছে কাঠগোলা বাগানের একদম ঠিক সেন্টার পয়েন্টে একটা ব্যান্ড স্ট্যান্ড অর্থাৎ এখানে ওপেন এয়ারে সঙ্গীত পরিবেশন হতো। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, বসে এখানে সেই পারফরমেন্স দেখতেন। অর্থাৎ এটি ধরে নাও একটা বিনোদনের একটা জায়গা ছিল সেখানে। ইউরোপিয়ান অনেক জায়গায় এরকমই বাগানের মধ্যে একটা করে স্টেজ রাখা হতো কিছু পারফর্ম করার জন্য, এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সেটা উপভোগ করত। এটা হচ্ছে কাঠ গোলাপের বাগান। কোথাও কোথাও ইন্টারনেটে দেখছি যে এখানের মালিক কাঠ গোলাপের চাষ করতো বলেই নাকি এই বাগান বাড়িটার নাম কাঠগোলা বাগান হয়েছে। পিছনে কাঠগোলা বাগান বাড়ি। এই কাঠগোলা বাগান বাড়ির নামকরণের পিছনে দুটো বিখ্যাত যে স্টোরি আছে, সেটা এক হচ্ছে এই কাঠগোলা বাগান বাড়ির মেন গেটের পাশে ওখানে কাঠের ব্যবসা ছিল এই ডুগ্গার পরিবারের। সেই থেকেই নাকি এই বাগান বাড়ির নাম হয় কাঠগোলা বাগান বাড়ি। আর একটা গল্প যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে এই পরিবারের কাঠ গোলাপ চাষের একটা শখ ছিল, এবং সেই কাঠ গোলাপের চাষ থেকে এই বাড়িটার নাম হয় কাঠগোলা বাগান বাড়ি। তবে এই বাড়িটা দুগ্গার পরিবার মূলত বিনোদনের জন্য বানিয়েছিলেন। সেখানে তাদের ব্রিটিশ
যে বন্ধুরা আসতো, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে এখানে তাদের সভা বসতো এবং বিনোদনের জন্য এই বাড়িটা ব্যবহার করা হতো। মূলত বসবাসের জন্য এই বাড়িটা তৈরি করা হয়নি। এই কাঠগোলা বাগান বাড়ি সম্পর্কে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে এখানে প্রচুর পরিমাণে বাংলা সিরিয়ালের, বাংলা মুভির শুটিং হয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং, একটা ফেলুদা মুভির শুটিং এই কাঠগোলা বাগান বাড়িতেই হয়েছে। সুড়ঙ্গ পথের ঠিক বিপরীতে এখানে একটা মিউজিয়াম বলতে পারো রাখা আছে। এখানে প্রচুর পাখি এবং মাছের ঘর আছে, বিভিন্ন প্রজাতির পাখি এবং মাছ এখানে রাখা আছে। এটা হচ্ছে পাখিরালয়, অ্যাভিয়ারি বলতে পারো যেটাকে। প্রচুর পাখির ডাক এখানে, সবাই মিলে একসঙ্গে ক্যাকোফনি শুরু করে দিয়েছে। বিভিন্ন ধরনের পাখি, সব পাখির নাম আমি নিজেও জানি না। বাগানবাড়ির এক পাশে দুটো এমু পাখি আছে, যাদেরকে কিরণ উট পাখি বলে ভুল করলো, এবং আমি ওকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম যে এদেরই এক পরিবারের সদস্য জুমানজি সিনেমায় কেমিও করেছে তার দলবল নিয়ে। সময়ের অভাবে এবং এই গরমে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাওয়ায় লালবাগের ব্লগ আজকে আমরা এখানেই শেষ করছি। আর কয়েকটা লোকেশন যেগুলো বাদ থাকলো সেগুলো আমরা পরের ভিডিওতে সেগুলো কভার করব। আপাতত এই ব্লগটা এত দূরই।